তা আমি কি লাভ করলাম? সারাটা বছর নামাজ পড়ে রোজা করে এত কষ্ট করে কাজ করে আজকে আমার ছেলেই সেই কাজ করলো। তার যাতে এত বড় সাহসী হয়ে গেছে আজকের থেকে তাকে সব কিছুর থেকে বঞ্চিত, না আমার দোকান ধরবা না আমার ফ্রিজ ধরবা। সবসময় আমি সুদের টাকা যারা আনছে তাদের টাকা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি। তাদের অত্যাচারের কারণে আমি বাচ্চাটাকে নষ্ট করতে বিলে ওটির টেবিলে উঠছি। উঠার পরে আমার এক ম্যাডাম বলল, আমার জীবনের চেয়ে মনে হয় আমি বেশি ভালোবাসি আমার নাতিনকে। এটা আমি প্রকাশ্যই বলি, কেন আমার কেউ মেয়ে নেই। আমার ছোট বাবা এত কষ্ট করে যুদ্ধ করে আমার ছেলেকে ভর্তি করাইলো ভার্সিটিতে। ভর্তি করানোর পরে সে আয়া রাজরানী হয়ে দাঁড়াইছে তার পাশে। এখন তাকে অনেক ভালোবাসে। আরে ভালোবাসার উত্তরায় পড়তেছে। আটটা মেয়ের যে জীবন নষ্ট হইতেছে, সে না খেয়ে না লয়ে স্বামীর টেনশনে অসুস্থ হয়ে যাইতেছে, তার কোনো খেলেই নেই। সে বলো বড় সতীন, তার দাবি বড় সতীনের অনেক দায়িত্ব। আর আজকে একটা মেয়ে মরণের পথে, একবার তো ওষুধ খাইলুই, তা তো আপনারা দেখলেন। গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দুঃখের সহিত বলতেছি, আমার জীবনে কখনো আমি সুদে কখনো টাকা আনি নেই। সবসময় আমি সুদের টাকা যারা আনছে তাদের টাকা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি। আমার ভাইয়েরা অনেক সময় ভুল করছে, তাদের টাকা ভেঙে দিয়েছি। শ্বশুরবাড়িতে অনেক ঋণ ছিল, তাদের ঋণও আমি ভেঙে দিয়েছি, যাতে কখনো ঋণ কারোর না থাকে। আমি নিজে কষ্ট করে চলছি, তারপরে কারোর ঋণ আমি সহ্য করতে পারিনি। আজকে আমার ছেলেই সেই কাজ করলো। আমাকে না বলে আমার বোন থেকে টাকা চেয়েছে। তা আমার বোন তো অনেক ভালোবাসে আমার ছেলেকে। আমার বোনের কোনো ছেলে নেই, 3টা মেয়ে। আর তার হাজব্যান্ড মালয়েশিয়া ছিল, আসার পরে বেকার, তার পায়ে ব্যথা পাইছে, কাজকর্ম করতে পারে না, ওদেরই চলার অনেক কষ্ট। তারপরে দেখেন বোনপুত যখন চাইছে, হেসুং তো সে মাথা নষ্ট, কিভাবে দিব? আরে বোনপুত কখনো চায় নাই, আজকে টাকা চাইছে, নিশ্চয়ই বিপদে পড়ছে। সেই কারণে আমার বোনে যদি কিস্তি উঠে আমার ছেলেকে 1 লক্ষ টাকা দেয়, সেই কিস্তির টাকাটা তো আমারই টানতে হবে। সে তো আমার সুদের খাতায় আমার নাম দিয়ে দিতে হলো। তা আমি কি লাভ করলাম? সারাটা বছর নামাজ পড়ে রোজা করে এত কষ্ট করে কাজ করে কেন এই কাজের ভিতরে আমার ছেলে গেল? আজকে ছেলে যদি একটা কাজও করতো তাহলে তো আমার কত টাকা ইনকাম হতো। আমি তো সে চিন্তা করি নাই, না করে তাকে পড়ানোর জন্য চেষ্টা করে এখন আমি কাজ করে যাচ্ছি, যাতে আমাদের সুদের খাতায় না যাওয়া লাগে। যদি একটু সিস্টেম মতো সুন্দরভাবে চলে মিল্লা জিল্লা, তাইলে সুন্দর মতো চলা যায়। সে না চলে আমি ছোট বৌমাকে রাগ করে দিয়ে দিলাম টাকাগুলা, যাতে সে লাইনে আসে, ছোট বৌমাকে ভালোবাসে। একটা মেয়েকে বাড়িতে আনলো, আমি তো আনি নাই, তারাই আনছে। আইনা আমি কি সুন্দর দেখি 2 পানি খাবো? আমি সুন্দর কখনই পছন্দ করি না। আমার ছেলেও কালো, আমার স্বামীও কালো, আমি আগেও বলছি এখনও বলি, সবই কালো, আমার নাতি কালো। আমি সুন্দর দিয়ে কী করবো? আমি তো সুন্দর মেয়ে আনতে চাই নাই, বলিও নেই। তারা যুদ্ধ করে আনছে, আইনা মেয়েটার জীবনটা নষ্ট করে দিতেছিস, তার জন্য আমি তার পাশে দাঁড়াইছি। আমার তো 2টা বউর কোনো দরকার নেই। একটা ছেলের ঘরে যদি আমার নাতি বোন নায়নাথকে নিয়ে নিত, তারই তো বাচ্চা কাচ্চাতে ঘর ভরে যেত। কেন সে এই ভুল না করে বান্ধবীকে আনছে? আইনা কেন আর একটা মেয়ের জীবন নষ্ট করছে? সেই খেসারতের জন্য আজকে আমি বউকে পাশে নিছি। নাহলে তো আমার দরকারই ছিল না এই মেয়েটাকে মেনে নেওয়া। মেনে নেওয়ার উদ্দেশ্য হয়েছে আমার সাথে যুদ্ধ করে মেয়েটাকে আনছে, আমার সাথে আমার ঘরের দরজা আটকে সে আর আইখা আমার ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে। সে মেয়েটাকে আনার পরে মেয়েটাকে নষ্ট করে ফেলে দিবে, সেই কারণে মেয়েটাকে বুকে জাবড়ায় রাখছি, যাতে মেয়েটার জীবনে কলঙ্কের দাগ না পড়ে। তারপরও বড় কথা হয়েছে, আমি যে সঙ্গে বিয়ে করে আনছি সে সময় আমি খুশিকে বলছিলাম, একটা বাচ্চা নাও, একটা বাচ্চা নাও, আমার ঘরে কোনো মানুষ নাই, আমার একটাই ছেলে, ঘরের নায়নাত করে আমি মানুষ করে দিয়ে দে। সে আমার কোনো কথাই শুনে নাই, না শুনে সে তার বান্ধবীকে আনছে, আইনা বিয়ে করাইয়া আজকে আমার নাতিন হয়েছে। আমার নাতিনকে মাছাড়া করার জন্য কত ফন্দি তারা বার করতেছে। তারপরে তার সাথে রাগ করে সে 7 মাস বাপের বাড়িতে থাকে। আমার ছোট বাবা এত কষ্ট করে যুদ্ধ করে আমার ছেলেকে ভর্তি করাইলো ভার্সিটিতে। ভর্তি করানোর পরে সে আয়া রাজরানী হয়ে দাঁড়াইছে তার পাশে। এখন তাকে অনেক ভালোবাসে। আরে ভালোবাসার উত্তরায় পড়তেছে, মানে না ভালোবাসার ছুটে সে খুলনাতে চলে আসে, আইসা একেবারে বাসা রুম আলাদা করে সে রান্নাবাড়া করে স্বামীকে অনেক সেবা যত্ন করতেছে। আটটা মেয়ের যে জীবন নষ্ট হইতেছে, সে না খেয়ে না লয়ে স্বামীর টেনশনে অসুস্থ হয়ে যাইতেছে, তার কোনো খেলেই নেই। সে বলো বড় সতীন, তার দাবি বড় সতীনের অনেক দায়িত্ব, অনেক পালন করে আসছে। তো এতদিন পালন করে আসছে, এখন সে কি ক্ষতিটা তার করছে? তার বাচ্চা হয়েছে, তার মেয়ে হয়েছে, সে কারণে সে বংশের বাতি না, মেয়েদের কোনো অধিকার নাই। তার মেয়ে হয়ে তার ছেলে হনে তার বংশের ভিতরে বাতি দিয়ে দিছে। আমার নাতিন কি করবে? মাছারা হবে, বাপসারা হবে। এই মেয়েটাকে বিদায় করে দিলে তো আমার মেয়ে নাতিনটা ছেউরো হবে, ওদের কোনো লাভ হবে না। মেয়েটাও স্বামী ভাবে, আমার ছেলেও বউ ভাবে, বউ তো আছি, তাই আমার নাতিনের মধ্যে সমস্যা হবে। সেই কারণে আমি মুখ বুঝে সব, শুধু খালি আমার নাতিন যাতে ছেড়ো না হয়, সেই কারণে আমি সব কিছু সহ্য করে নিতেছি, যাতে আমার বৌমা পাশে না থাকলে আমার নাতিনটা এলোমেলো হয়ে যাব। আর আমার সবচেয়ে প্রিয়
আমার জীবনের চেয়ে মনে হয় আমি বেশি ভালোবাসি আমার নাতিনকে। এটা আমি প্রকাশ্যই বলি, কেন আমার কেউ মেয়ে নেই। আমার অনেক স্বপ্ন ছিল একটা মেয়ে হওয়ার, মেয়ে আল্লাহ দেয় নেই। একটা ছেলে দিয়ে তো অনেক নামতা আমি খেয়েছি, এজন্য আমার ছেলের প্রতি কোনো লোভই নেই। তা আমার নাতিন পেয়ে আমি আকাশের চাঁদ পেয়েছি। তা আমার নাতিনকে কেউ কষ্ট দিলে এটা আমি কখনোই সহ্য করতে পারি না। এই বৌমাকে আমার ছেড়ে দিলে আমার নাতিনকে হারাইতে হবে। আমার নাতিনে বাপ ছাড়া হবে, মা ছাড়া হবে, রাস্তায় মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হবে। কেন আমার নাতিন তার জীবনটাকে নষ্ট করবে? সেই কারণে আমি তো বড় বৌমাকে বাসায় আনতাম না। তারপরে ছেলের ভালোবাসা, ছেলে অজ্ঞান হয়ে যায়, ছেলে মরে যাবে, বড় বৌমাকে না পালে, তার জন্য তাকে বাসায় স্বীকৃতি দিয়েছি। এই না আমার ছোট বৌমাকে তারাই দিয়ে সে আমার বাসায় থাকবে। আমি দুই বৌমার জন্য সমান সমান সব জিনিসপত্র করে দিছি, তার খাট, বাসা, বাড়ি, রুম সব করে দিছি, যাতে আমার নাতিরও কষ্ট নয়। আমি চাই না আমার নাতিও ছেড়োক, যাতে আমার আরেকটা ছেলে সন্তান হইলেও তো থাকতো। সেই হিসাব করে আমি ভাবছি, দেখ দুই ছেলের বউ হইলে আমি পালতাম না। ঠিক আছে, আল্লাহ পাকে দুইটা ছেলে একটা দিয়েছে, বউ দুইটা দিয়েছে, দুইজনে মিলেমিশে তোরা খা। তোরা কেন ঝগড়া লাগতে যাস? কেন দুইজনে মিলিস না? আর আজকে একটা মেয়ে মরণের পথে, একবার তো ওষুধ খাইলুই, তা তো আপনারা দেখলেনি কিভাবে আমি ওরা সেবা করে সুস্থ করলাম। নিজের জীবনে আমার 30 বছর রানিং চাকরিতে কখনো লাল কালির দাগ নাই। বউকে সেবা করার জন্য আমি 5 দিন অ্যাবসেন্ট হয়েছি, তারপরে বউকে সুস্থ করে তুলছি। সেই বউমা আজকে স্বামীর আদর না পাইয়া সে অসুস্থ হয়ে আবার পড়ছে। কালকে বলি, মা আমার লেগে একটু শাকবাজি করো, আমার লেগে একটু তরকারি রান্না করো। আম্মু আমি গাড় উঠাইতে পারি না, আমার গাড় ব্যথা করে, আমি পারি না। ওই সময় ডিউটি থেকে ছুটে চলে আসি। আমার বৌমাকে হয়তো ওরা কষ্ট দিছে, আইসা দেখি ঠিকই প্রেশার পর প্রেশার লো, আর কোনো কিচ্ছু খায় নাই। হ্যাঁ স্বামী কেন হাত থেকে টাকা নিল না? হ্যাঁ টাকা নিয়ে আমার থেকে টাকা নিয়ে বসে রয়েছে, স্বামী হাত থেকে টাকা চাইবো, আমি টাকা দিয়ে দিছি, সে তো টাকা খরচ করে নেই। আম্মু এটা কি করলো? আমার কাছ থেকে টাকা চাইলো না, আমার কাছ থেকে টাকাটা নিল না, আমার কাছ থেকে কিছু না বললা, দেখছেন ওই সুদ করে টাকা নিয়ে আসলো, এটা কি হইলো? সে টেনশনে মেয়েটা। দেখেন লক্ষ্মী বৌমা না হইলে এরকম কেউ করে? পারতো তো সে, তার বাবা আসছিল টাকাগুলো দিয়ে দিতে, পারতো তো সে বাবাকে নিয়ে মার্কেট করে ফেলতে। তা না কইরা সে জমাইয়া রাখছে টাকা, স্বামী আসবে কাছে চাইলে সেমিস্টার ফিটা দিয়ে দিবে। তা না করে সে সুদ করে টাকা নিয়ে আসলো। কত বড় অসভ্য মেয়ে লোক হইলে এরকম কাজ করতে পারে? ছেলেটাকে নিয়ে আমার ধ্বংস করে দিতেছে আমার সংসারটাকে। আর আমার বৌমা হাতে মুট করে টাকা লিয়ে বসে রয়েছে, স্বামী আসবে টাকাটা দিবে, সেমিস্টার ফি দিবে, যাতে ওই কলেজে নিয়ে সে ভর্তি করে দিয়েছে। তার তো মাথায় আছে আমি ভর্তি করে দিয়েছি, আমার সেমিস্টার ফিটা দিতে হবে। আর সে জায়গার ভিতরে ছেলেটা আসলো না। এই কথা শুনে মেয়েটা সেমিস্টার ফি দেওয়ার পরে দেখা মেয়েটা অসুস্থ হয়ে পড়ে গেল। তা আজকে কি বলেন, আমি মেয়েটাকে বের করে দিব না তার পাশে দাঁড়াবো? কালকে আমার হাতে একটা টাকা নাই, আমার বান্ধবীর টাকা নিয়ে আমি তার জন্য সব কিছু কিনে নিয়ে আসছি, যাতে সে মেয়েটা সুস্থ হয়, দাঁড়াক। আমি বলছি, মা তুমি ধৈর্য ধরো, তোমার কোনো টেনশন নাই, তোমার পাশে আমি আছি, আমার ছেলে একদিন আসবি। আর স্বামী না থাকলে কোনো মেয়ের কোনো মূল্য আছে সেটা কি আমি বুঝি না? আমি শাশুড়ি কেন সাপোর্ট দিতেছি? যাতে আমার ছেলেটার মনটা ঘুরে আমার বৌমার কাছে আসে। আজকে তো আমার ছেলে যদি আমার এই ভিডিও দেখে, অবশ্যই আমার ছেলে ফিরে আসতে বাধ্য হবে। কেন? আমার বৌমা এত কষ্ট করে টাকাটা জমানো, টাকাটা নষ্ট করে তার সেমিস্টার ফি দেওয়ার জন্য। আর ওই বৌমা আমার সুদ খাতায় নাম দেওয়া হয়েছে। তো এই জিনিস যদি তার কমন সেন্স থাকে তাইলে ফিরে আসবে। আর যদি 6 মাসের ভিতরে আমার ছেলে ঠিক নয়, একদম বাড়ির থেকে গাড় ধরে বের করে দিব। তার যাতে এত বড় সাহসী হয়ে গেছে, আজকের থেকে তাকে সব কিছুর থেকে বঞ্চিত না। আমার দোকান ধরবা, না আমার ফ্রিজ ধরবা। আমি আজকের পর থেকে 6 মাস দেখবো, যদি আমার ছেলে 2 বউকে সমান অধিকার না দিচ্ছে, তাইলে আমার ছেলেকে একদম বাড়ির থেকে চিরতরে আমি বের করে দিব। আর যদি বউ 2 জনকে মিলেমিশে রাখে, তাকে আমি স্বীকৃতি দিব। আরেক কথা, এখন থেকে আজকের পর থেকে সে যেমন সুদের খাতায় আমার নাম দিছে, আজকের পর থেকে সে আমার ঘরের কোনো জিনিস ধরতে পারবে না। আমার খাবার দাবার, আমার দোকান, আমার কিছুই ধরবে না। সে নিজে ইনকাম করে বউয়ের বাড়ি থেকে আন না কিভাবে চালাইবে, তার সংসার সে চালাবে। আমি এই সংসারের দায়িত্ব আর নিব না। একমাত্র ছোট বৌমার জন্য আমার যা করণীয় লাগে, যতদিন পর্যন্ত সমান অধিকার না দিবে ততদিন পর্যন্ত আমি ছোট বৌমাকে আমি দেখবো। এটুকু আমি কথা দিলাম। যে সঙ্গে তার স্বামীর অধিকার পেয়ে যাবে, তারপরে ছোট বৌমার দায়িত্ব থেকে আমি চলে যাব। কেন? আমার ছোট বৌমাকে আমি লঞ্চিত দিতে চাই না, শুধু আমার নাতিনকে যাতে কষ্ট না হয় সেই কারণে। আর আরেকটা কথা, আপনারা অনেকেই বলেন, হ্যাঁ আমি আমার শাশুড়ির লগেই বনি না, বৌমার সাথে কিভাবে বনবো? যে বুদ্ধিমান মা সে কখনো বউর সাথে থাকে না, সে রাখে কেন? এই মেয়েটা অসহায়, অবহেলায় পড়ে গেছে, সেই কারণে মেয়েটার পাশে আমি দাঁড়াইছি, তাকে আমি রাখার জন্য রাখি নাই। তার স্বামীর অধিকার থেকে আমি কেন বঞ্চিত করব? তার স্বামী হয়েছে সব কিছু। স্বামী না থাকলে মেয়েদের কি জীবনে লাগে? শাশুড়ি দিয়ে কি করবো? 2 পানি খাবে? তার কারণে না, তার বিপদের ছায়া হয়ে আমি দাঁড়াইছি। তার স্বামীর অধিকার আমি কেড়ে নিতে আসিনি। আমি কেন স্বামীর অধিকার কেন? আমার স্বামী যদি না থাকতো তাহলে কি আমার বাচ্চা হতো? আমার বাচ্চাই না হইলে আমার এই সংসারই সাজানো হতো না। তা আজকে আমার স্বামী অগ্রাধিকার। আর যদি স্বামী না থাকে, এ বাড়িতে কি মূল্য? আর
আর তো কোনো মূল্যই নাই। যাতে স্বামীর অধিকার ফিরে পেতে পারে সেজন্য আমি তার পাশে দাঁড়াইছি, না হলে তো আমার দাঁড়ানোর কোনো দরকারই ছিল না। তারা যদি আগের মতো বান্ধবীরা মিলমিশে থাকতো, যেভাবে আসছিল সেভাবে থাকতো, তার পিছনে তো আমার দাঁড়ানোর কোনো দরকারই ছিল না। এখন আমি যদি না দাঁড়াই, আমার নাতিনটা আমার জীবনে লঞ্ছনা খাবে। একটা মা বাবা সারা বাচ্চা বড় হওয়া যে কত কষ্টের, যে মা বা যে বাচ্চা হয় সে তারা বুঝে। আপনারা অনেকে কমেন্ট করে আমার শাশুড়ির সাথে কেন বলি না। শুনেন, আমার গল্প শুনলে আপনাদেরও চোখের পানি আসবে। আমি বলতে চাই নাই, আপনাদের কমেন্ট পড়ে আমার বলতে বাধ্য হইলো। আমাদের যে সঙ্গে বিয়ে হয় 1 বছর, মানুষ ভালোবাসে পৃথিবীর সমস্ত মানুষই, ভালোবাসা ছাড়া পৃথিবী হয় না। আমি ভালোবাসার পরে আমার বাবা বলছিল অশিক্ষিত মানুষের সাথে মানুষ সে আত্মীয়তা করতে হয় না, শিক্ষিত মানুষের সাথে আত্মীয় করলে মাথায় বাড়ি দিবে না, পায়ে বাড়ি দিব, আর অশিক্ষিতর সাথে আত্মীয় করলে মাথায় ঠাস করে বাড়ি দিয়ে দিব। চিন্তা করবো না, দ্বিধাবোধ করবো না, মা তুমি এই কাজটা করো না। আমার বাবা একটা স্কুলের টিচার ছিল, তার মনোবল ছিল শিক্ষিত একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিব, ভালো পজিশনে রাখবো। তা হ্যাঁ, আসাম বাবার পূরণ করতে আমি দেই নাই। আমি পালাই বাড়ির থেকে চলে এসে আমার স্বামীকে আমি বিয়ে করি। সে অল্প শিক্ষিত, তাদের ফ্যামিলিটাও তো শিক্ষিত না। এটা আমার বাবা কখনোই মেনে নিতে পারে না, আমাকে তেজ্য করে দিব এ কথা বলছিল। তা বাংলাদেশের রীতিতে এখন কোনো তেজ্যের খাতায় নাই, সেই জন্য আমাকে তেজ্য করতে পারে নাই। না করার পরে 1টা বছর আমাদের বিয়েতে কেউই মেনে নেয়নি। আমার বাবা মাও না, শ্বশুরশাশুড়ি না, আমরা দুজনে আলাদা পথে চলে আমার স্বামীকে বিদেশ পাঠাই দেয়। আমি কাজ করি, দুজনই কাজ করে আজকে এত বড়, এত কিছু স্বপ্ন দেখতেছি। সেই ভালোবাসার সম্পদ হচ্ছে আমার এই ছেলে। 1 বছর পরে যখন আমার জানাজানি হইল, আমার বিয়ে হয়েছে, তারপরে আমার সাকিব কনসিভ করছে, এই কথা শোনার পরে আমার শাশুড়ি দৌড়িয়ে বাড়ির থেকে আসলো। এতদিন আমার কোনো খোঁজ নাই, এখন আমার খোঁজ নিতে আসছে। আয়েশার ছেলেকে তুরমভাবে ঝগড়াঝাটি অত্যাচার শুরু করে দিল আমার বাচ্চাটা নষ্ট করে দিতে। তাদের অত্যাচারের কারণে আমি বাচ্চাটাকে নষ্ট করতে বিলে ওটির টেবিলে উঠছি। উঠার পরে আমার এক ম্যাডাম বলল, না বাচ্চা কখনো নষ্ট করবি না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাচ্চা না থাকলে তোর হাজবেন্ড চলে যাবে। তোর এই ভবিষ্যতে যে বাচ্চাই তোর এই সংসার টিকে রাখবে। যদি বাচ্চাই না থাকে, তুই মা ডাক শুনতে পারবি না, স্বামী গেলে স্বামী পাবি, বাচ্চা গেলে বাচ্চা পাবি না। সত্যি সত্যি ওই ম্যাডামের কথা যদি আমি না শুনতাম, সেদিন টেবিলতে আমি না নামতাম, আজকে আমি মা ডাক শুনতাম না। আমার পরপর 2টা বাচ্চা কনসিভ করে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমার কোনো মা ডাক শোনার মতো কতফিকারা নাই। আজকে আমার ছেলে যদি আমার পাশে না থাকতো, আমি অসহায় দুঃখিনী মায়ের মতো আজকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হতো। আজকে আমার ছেলের সম্পদ আছে বিদায় আজকে আমি সাহস করে সাজানো বাগান সাজাই আজকে বাসায় বসতে পারছি। এই ম্যাডামের এই অবদান। ম্যাডাম আমাকে যদি নামাই না দিত টেবিলে থেকে, আজকে তো আমি বাচ্চার মা ডাক শুনতে পারতাম না। আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, আপনারা না বুঝলে বুঝবেনই না। কি কাজ করছি, কিসের অভাব, কি একটা অভাব। শুধু আমার বাবা বলছিল অশিক্ষিত ছেলের কাছে বিয়ে দিবে না, সেই কারণে আমার শাশুড়ির অভিমান, সে মূর্খ মহিলা হয়ে আমার আজ পর্যন্ত মেনে নেয় না। আজকে 26টি বছর আমার ছেলেকে নিয়ে আমার রাস্তায় থাকতে হয়েছে। সে আমার 1 তোলা ধাগা বা একটা সুতা আমাকে সে দেয় নাই, অথচ আমি তাকে শিখানোর জন্যই, আরে বৌমাদেরকে ভালোবাসতে হয়, ভালোবাসলে ছেলেরা ভালো থাকে। আমার শাশুড়ি যদি আমার বুকে টান দিয়ে নিত, আমার বাড়িতে নিত, আমি 10টা বছর অপেক্ষা করছিলাম, বাড়ি করি নাই। একটা ছেলে তার বুকের থেকে আমি দূরে কেন চলে আসবো? আমার বাড়িতে বাড়িতে ঢুকে আমি সেই জায়গায় বাড়ি না করে এখানে চিপার ভিতরে নারায়ণগঞ্জ শহরে কেন বাড়ি করবো? 10 বছর অপেক্ষা করছি, আমার শাশুড়ি আমার বাড়িতে নেয় নাই, বলে নাই মা তুই বাড়িতে চলে আয়, বাড়িতে ঘরদোর ঠিক কর, না বললে আমার বলছে যার বাড়িতে শেষে থাক। তো আমি মেয়েদের বিয়ে হইলে স্বামীর বাড়ি ছাড়া কার বাড়ি আছে? একটা হয়তো স্বামীর বাড়িতেই, তা আমি কার বাড়িতে যাব? স্বামীর বাড়িতে গেলে তারা অবহেলা করতো, সেই কারণে আমি বাধ্য হয়ে বাড়ি করতে বাধ্য হয়েছি। তারপরও দেখেন, এত কষ্টের মাঝও আমি ছেলেকে তিলে তিলে বড় করে এতটুকু পর্যন্ত আনলাম, 26টা বছর। তারা আমাকে তো স্বীকৃতি দেয় নাই, আমার ছেলেটাকেও স্বীকৃতি দেয় নাই। 18 বছর পূর্ণ হলে সে বাড়ির অধিকার হয়ে যায়, তাদের তা মাথায় নাই। আজকে আমার ছেলে এত বড় হয়ে গেছে, তাদের মাথা ব্যথাই নাই আমার ছেলের বাড়ি লাগবো, তার বংশধর আছে, তার ঘরদুয়ার লাগবে, যতই হোক এটা আমার কিনা বাড়ি, এটা আমার সম্পদ। তার বাপদাদার বাড়ির থেকে তাকে বঞ্চিত করে দিয়েছে। সে মা কি কখনো সহ্য করতে পারে? কোনোদিনও সহ্য করতে পারে না। সেই কারণে শাশুড়ির সাথে আজও মিল দেই নেই। কেন মিল দিলে শাশুড়ি তো আমাকেই ডেকে বলবো আমার নাতির ঘরে নাতি হয়ে গেছে, আমার নাতি কেন বাইরে থাকবো, বাড়ি ঘর তোরা ঠিক করে চলে আস বাড়িতে, তাও বলে না আজও পর্যন্ত। সেই কারণে আমার শাশুড়িকে আমি কেন আমার বাড়িতে এনে রাখবো? আমি তার বাড়িতে থাকবো, এটাই দুনিয়ার বাঙালির নারীদের নিয়ম। আমি কেন আমার বাড়ি করে আমার থাকতে হবে?
সেই জন্য আমি আজ পর্যন্ত আমার শাশুড়ির সাথে মিলমিশ হই নাই। কেন হব? আমার ছেলেকে যেদিনকে আমার বাড়ির স্বীকৃতি দিবে সেদিন আমার শাশুড়ির কেন তাকে আমি সালাম করে রাখবো। কেন আমার শাশুড়ি মা, স্বামীর মা, তাকে সম্মান করা আমার উচিত। কে আমার থেকে আমার বৌমারা শিখবে, নাহলে শিখবে কেমন করে? আমার যদি আমার বাড়িতে আমি কেন আমার বৌমাদেরকে স্বীকৃতি দিতে বিল্লা দুনো বউকে আমি বাড়িতে রাখতে পারি, সে আমার একটা বউ বাড়িতে রাখতে পারে না? সে আমার বাড়িতে স্বীকৃতি দিতে পারে না? সে দেয় নাই, তার কারণে তার কাছে আমি যাই নাই। সে ভালোবাসা দেয় নাই। আমার বৌমারা আমার ছেড়ে চলে যেতে পারতো না? সে কেন আমার জন্য বসে আছে? তার তো আমার বাবার বাড়িতে কোনো কিছুর অভাব নাই। সে একটু ভালোবাসা স্বামীর পাওয়ার জন্য আমার কাছে বসে আছে। আমার কাছে তো তার বসে থাকার কোনো দরকার নেই, কারণ তার বাবার কোনো কিছুর কমতি নেই। ইনশাল্লাহ ওনার বাবা এমন 2টা মেয়ে পালার মতো তফিক আছে, আমার নাতিনকেও পালতে পারবে। আমার নাতিন কেন আমি মানুষের বাড়িতে দিব? আর ওকে কেন আরেক জায়গায় বিয়ে দেব? আমার ছেলে বেঁচে থাকতে আমার বউ, আমার নাতিন আমার বউকে থাকবে, সেই কারণে আমি রাখছি। এইটা দেখো কি আমার শাশুড়ি শিখে না, যাতে আমার বউকে আমি 2টা বউ পালতে পারি, সে একটা বউ আমাকে স্বীকৃতি দিতে পারে না? আবার আপনারা বলেন আমি শাশুড়ির সাথে মিলে থাকি না, কেন আমি বৌমাকে রাখি? বৌমাকে আজকে 7 বছর বউ পালতাছি, বউকে লেখাপড়া করাইছি। কোনো শাশুড়ি কাজ করে কখনো করবে এই জগতে? তাও শিক্ষা হয় না সে শাশুড়ি বৌমা কিভাবে মিলে থাকতে হয়?